সরকারি আইনজীবী একটা কথা বলছে এবং পরবর্তীকালে সেই অর্ডারই বেরোচ্ছে। সঙ্গে সুপ্রিম কোর্ট মনে হচ্ছে মিলেমিশে এক হয়ে গেছে। এখন ৭ই জানুয়ারি ২০২৫ দিয়েছে, সেদিনও যে মামলাটা হবে কিনা সেই আতঙ্কে আমরা দিন কাটাচ্ছি। সুপ্রিম কোর্ট কি তাহলে সন্ত্রাস সৃষ্টি করছে যে আমাদের আজকে আতঙ্ক? আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি অনির্বাণ চৌধুরী, আপনাদের আপনজন। আর আমরা আজকে এই রাত ৮টার আলোচনায় যাকে পেয়েছি, অত্যন্ত ভালো মানুষ, লড়াকু মানুষ, শ্রী মলয় মুখোপাধ্যায়। তিনি হচ্ছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের জেনারেল সেক্রেটারি। আপনারা জানেন যে 2016 থেকে 2024 এই দীর্ঘ পথ যিনি শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য লড়াইয়ে নিজের জীবনটাকে সঁপে দিয়েছেন, প্রচণ্ড অর্থকষ্টের মধ্যে নিজের বেতনের টাকাও সংসারে খরচ না করে সে টাকাটাও ঢেলেছেন, অন্যদের কাছ থেকে হাত পেতে ভিক্ষা করে আজকে এই মামলাটা চালাচ্ছেন শুধুমাত্র সরকারি কর্মচারীদের আগামী দিনের একটু যাতে মুখে হাসি ফোটে তার জন্য। তো আজকে মলয়বাবুকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। আপনাকে স্বাগত মলয়বাবু ভয়েস অফ অনির্বাণে। তো আমি আজকে আপনার কাছে যেটা মূলত জানতে চাইছি সেটা হচ্ছে যে এই যে আপনারা 2016 থেকে যে কোর্টের দ্বারস্থ হয়েছেন, আইনি লড়াইটা লড়ছেন, সেটা যদি কি কারণে এবং এখনো অবধি কি পরিস্থিতি একটু বলেন। এই সরকার আসার পরে মহার্ঘ ভাতাটা এমন পর্যায়ে চলে যায় যেখানে এই মহার্ঘ ভাতা নিয়ে যখনই যে কোনো সংগঠন আন্দোলনে নামে না কেন, এই সরকার অর্থাৎ বর্তমান যে এই রাজ্যের সরকার একটা প্রতিহিংসামূলক আচরণ তৈরি করে। অর্থাৎ সেই সকল যারা আন্দোলনে নামে তাদের সাগর থেকে পাহাড়ে বদলি করে দেয়, মিথ্যে মামলা দেয় এবং অন্যান্য টর্চারও সেই সরকার শুরু করে। স্বাভাবিকভাবে আন্দোলনের মধ্যে দাবি আদায়, এটাই তো স্বাভাবিক, যেটা বাম আমলে আমরা করেছি। বাম আমলে তো আমরা মামলায় যাইনি, ডিএ বঞ্চনা ছিল। এক কিস্তি ডিএ দেওয়ার পর পরবর্তী বছরে 2 কিস্তি দিয়েছে, অনেক সময় 3 কিস্তি দিয়েছে। যে বেতন কমিশনের সময় খুব সমতাটা খুব সহজেই তারা নিয়ে এসেছিল, যার জন্য মামলা দায়ের করলে সেই মামলা টিকতো না। আমরা আইনজীবীদের কাছে পরামর্শও করেছিলাম। আইনজীবীরা বলেছিল যে প্রথমেই কেন্দ্রীয় সরকার বা অন্যান্য রাজ্য সরকারের সঙ্গে ডিএ ডিফারেন্স কত সেটা যখনই জানতে চাইবে, তোমরা বলছো যে 1 কিস্তি থেকে 2 কিস্তি দিয়ে বাকি থাকে, 3 কিস্তি দিয়ে বাকি থাকে, দিয়ে দেবে, দিয়ে বলবে যে কোনো বাকি নেই, মামলা দাঁড়াবে না। কিন্তু এই সরকার আসার পরে লক্ষ্য করুন যে 1/16 সেন্ট্রাল গভর্নমেন্ট অন্যান্য স্টেট গভর্নমেন্টের 125% অর্থাৎ 20 কিস্তি দিয়ে, আর আমরা তখন পাচ্ছি 8 কিস্তি অর্থাৎ 75% দিয়ে, 50% দিয়ে বাকি। আন্দোলন করে কোনো দাবি আদায় করতে পারছি না, বাধ্য হয়ে আমরা এই ডিএ মামলায় যাই এবং 16 সালে মামলা দায়ের করি এবং ট্রাইব্যুনালে 2 বার এবং উচ্চ আদালতে 4 বার মামলা জয় করি। এছাড়াও যে কন্টেম্প পিটিশন, তাতেও 2 বার আমাদের জয় আসে। কিন্তু সরকার নাছোড়বান্দা ডিএ না দিয়ে তারা স্পেশাল লিভ পিটিশন দায়ের করে সুপ্রিম কোর্টে। এই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়ে যাওয়ার পর সেই মামলা আশ্চর্যজনকভাবে 28শে নভেম্বর 2022 থেকে গত 15 জুলাই 2024 পর্যন্ত 13 বার মামলাটা উঠল। কিন্তু আগে আমরা দেখতাম বারবার বিচারকরা বলতো যে পূর্ণাঙ্গ শুনানির দরকার আছে, বিস্তৃত শুনানির দরকার আছে। পরবর্তীকালে দেখলাম সরকারি আইনজীবী বলছে এক্সটেন্সিভ হিয়ারিং প্রয়োজন। লাস্ট যেটা সেটাও বলল যে এই বিস্তৃত শুনানির দরকার। এবং আমাদের অর্থাৎ আমাদের যে আইনজীবীরা তারা বারংবার আবেদন জানাচ্ছে যে আমাদের মুখ থেকে এই মামলার বিস্তারিত কিছুটা অংশ শুনুন, কারণ আমরা এর আগে যে মহামান্য যে বিচারক দীনেশ মাহেশ্বরী তিনি তো শর্ট নোট চেয়েছিলেন, আমরা সেই শর্ট নোট দিয়েছি। সেই ভিত্তিতে
আমাদের কিছুটা পার্ট শোনা হোক, কিন্তু তিনি নাছোড়বান্দা, শুনবে না। তারা যদি না শোনে সেক্ষেত্রে আমাদের আইনজীবীদেরই বা কী করার আছে। এবং আবারও সেই মামলা নিয়ে গেল 25 সালে, 7ই জানুয়ারি 2025 ওই একই অর্ডার বেরিয়েছে, হিয়ারিং লেন্দি করতে হবে, সেই কারণে মামলাটা লিস্টেড হয়েছে 7ই জানুয়ারি 2025। তাহলে এক্সটেন্সিভ হিয়ারিং, লেন্দি হিয়ারিং, এর মধ্যে পার্থক্য তো আমরা খুঁজে পাচ্ছি না। আবার বিচারকরাও বলছে পূর্ণাঙ্গ শুনানির প্রয়োজন, বিস্তৃত শুনানির প্রয়োজন, তাই আজকে নয় আর একটা ডেট দিচ্ছি। কি হচ্ছে? মানে সরকারি আইনজীবী যেটা বলছে বিচারকরা সেটাই রিলে করছে। একদম, বিচারকরা সেটাই, মানে বিচারকরা সরকারি আইনজীবী একটা কথা বলছে এবং পরবর্তীকালে সেই অর্ডারই বেরোচ্ছে বিচারকদের কথা। অর্থাৎ সরকারের সঙ্গে সুপ্রিম কোর্ট মনে হচ্ছে মিলেমিশে এক হয়ে গেছে। এটা তো ঠিক না। সংসদীয় গণতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পশ্চিমবঙ্গ একটা রাজ্য, অঙ্গরাজ্য। আমাদের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হতে গেলে তো দিল্লিতে যেতে হবে। এটা তো বোঝা উচিত। বিচারকরা কি শুধু বিচার করবে? তাদের কি বিবেক থাকবে না? তাদের তো বিবেকও দরকার। আমরা 12-13 বার দিল্লি গেলাম, দিল্লিতে গিয়ে থাকতে হচ্ছে। আমাদের আইনজীবীরা যে যাচ্ছে তাদের প্রতি কিছু খরচ আছে, আবার আমাদের ফিরে আসতে হচ্ছে। 13 বার আমরা যাচ্ছি, তাহলে সেটা বিচার করবে না? এই বিবেকটাও তো থাকা উচিত। কি আছে মামলার মধ্যে? এসএলপি মানে কি কিছুটা তো জানতে পেরেছি, সুপ্রিম কোর্টে তো জীবনে যায়নি। রিগার্ডিং ডিএ মামলাতে জেনেছি এসএলপি লিভ পিটিশন, স্পেশাল লিভ পিটিশন, সেখানে মামলাটা অ্যাডমিট হবে না ডিসমিস হবে, সেটাই তো আমরা তো দেখেছি। মহামান্য জাজেরা বাদ দিয়ে ফাইল তুলতো, ডানার দিয়ে পড়তো, কেস ইজ ডিসমিস করে বলতো, আর যেটা অ্যাডমিশন করা অ্যাডমিশন করতো। এখন তো অ্যাডমিশনের পর্যায়ে, শুনানি মানে তো অ্যাডমিশনের পর্যায়ে চলে এসছে। এখন 7ই জানুয়ারি 2025 দিয়েছে, সেদিনও যে মামলাটা হবে কি না সেই আতঙ্কে আমরা দিন কাটাচ্ছি। সুপ্রিম কোর্ট কি তাহলে সন্ত্রাস সৃষ্টি করছে যে আমাদের আজকে আতঙ্ক ভর করছে? 7ই জানুয়ারি 2025 কি মামলা হবে? আজকে আমরা বারবার বলছি, যারা অবসর নিয়েছে তারা চিঠি পর্যন্ত দিয়েছে, ইন্ডিভিজুয়াল চিঠি পর্যন্ত দিয়েছে যে মহামান্য সর্বোচ্চ আদালত, আমরা জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। ডিএ মামলাটা 2016 থেকে চলছে। এই মামলায় জয় ছিনিয়ে এনেছে একটি সংগঠন, আপনাদের বিচারালয়ে বিচারের জন্য গেছে। মহামান্য আদালত বিচার করে দেখুন আমরা ডিএটা পাবো কি পাবো না, আইন মাফিক সিদ্ধান্ত নিন। যেই রায় দেবেন সেটা মাথা পেতে নেব। অন্তত আমরা জীবিত অবস্থায় ডিএ মামলাটা রায় কি হয় সেটা অন্তত দেখে যেতে চাই। আচ্ছা মলয়বাবু, বলছি যে আপনারা তো বেতন বাড়াবার দাবিতে আন্দোলন করছেন না, বকেয়া ডিএর দাবিতে আন্দোলন করছেন। ওই ব্যাপারটা যদি একটু খোলসা করেন যে বকেয়া ডিএ বলতে ঠিক কোনটা বোঝাচ্ছেন? এবার দেখুন, ওই যে আমি বললাম না যে 50% ডিএ বাকি, সেটা হচ্ছে পঞ্চম বেতন কমিশনে। এটা 2006 থেকে 2016, এই যে 10 বছর, এই 10 বছরে যে ডিএ 20 কিস্তি ডিএ নির্দিষ্ট নিয়ম মতো, অর্থাৎ জানুয়ারি এবং জুলাই এই 2 কিস্তি ডিএ নির্দিষ্ট সময় মতো ডিএটা দেওয়ার কথা বলা ছিল রোপাতে। কিন্তু বাম সরকার 3 কিস্তি আর বাকি যে 17 কিস্তি সেটা এই তৃণমূল সরকার নির্দিষ্ট নিয়ম মতো ডিএ দেয়নি। আমাদের বকেয়া, মানে ধরুন কোনো সময় 18 মাস, কোনো সময় 24 মাস, কোনো সময় 48 মাস, এইভাবে বকেয়া রেখে রেখে ডিএটা দিয়েছে। ডিএ তো পৌনঃপুনিক। আজকে যদি ডিএটা ঘোষণা করে তাহলে সেই মাস থেকেই পাবো, পরের মাসেও পাবো। এই যে সম্প্রতি আপনার মে মাসে থেকে 4% ডিএ ঘোষণা করেছিল বাজেটে, ফেব্রুয়ারি আপনার 24-এ, কিন্তু মুখ্যমন্ত্রী ভোটের আগে একটা সবাই দাঁড়িয়ে বললো আমি এপ্রিল মাস থেকে দেব। তাহলে এপ্রিল মাস থেকে ডিএটা দিলে এপ্রিল মাস পাবো, মে মাস পাবো, জুন মাস পাবো। এইবার
এপ্রিলে পাইনি, মেতে পাইনি, এবার জুনে পেয়েছি। তাহলে জুনে যে পেয়েছি 4% তো পাইনি, 4 4 4, অর্থাৎ এইটাই হলো বকেয়া। এইটাই হলো বকেয়া, অর্থাৎ মানে এপ্রিলে দিতে পারেনি, মেতেও দিতে পারেনি, একদম জুনে এসে 3 4 12 একসঙ্গে পেয়েছি। এটা তো নিয়ম, এটাই বকেয়া। তুমি দিতে পারলে না, যেটা 1 জুলাই 2010 যেটা হয়েছিল সেটা দিতে পারলে না, সেটা 2 বছর পরে দিলে তাহলে 2 বছরের বকেয়াটা দিতে হবে। সেটাই তো রায় বলেছে। অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মতো যেটা বকেয়া হয়েছে ব্যাকলগ অনুযায়ী ডিএটা মিটিয়ে দিতে হবে। সেটা মহামান্য মানে আপনার উচ্চ আদালত এবং ট্রাইব্যুনাল সে কথাই বলেছে। আচ্ছা, আপনার কাছে একটা জিনিস শুধু জানতে চাই যে আপনি যখন এই ইন্টারভিউয়ের আগে আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, আপনি একটা আশার আলো দেখতে পাচ্ছিলেন যে এতদিন মামলাটা মিসলেনিয়াসে ছিল, এবারে বোধহয় নন মিসলেনিয়াসে। এই ব্যাপারটা যদি একটু বলেন। দেখুন ব্যাপারটা কি, সুপ্রিম কোর্টের সব কিছু তো আমরা বুঝে উঠতে পারি না, জেনে উঠতে পারি না। ওখানে অজস্র আপনার আইনজীবীরা থাকে। আপনারা দেখবেন অর্ডারগুলো লক্ষ্য করবেন, সরকার পক্ষের 24-25 জন, অতজন উপস্থিত থাকে না। তারপরে আমাদের ক্ষেত্রে ওই একই 24-25টা আইনজীবীর নাম আছে। তারপরে একটা অ্যাডেড বা করেছে তাদেরও সেই, অর্থাৎ কি মামলার গুরুত্বটা প্রচুর। সবাই এখানে ইতিহাস হয়ে থাকতে চায়, তার জন্য অ্যাডেড হিসাবে তারাও থাকে। এখন সেক্ষেত্রে এই মামলা আপনার মানে প্রশ্নটা কী ছিল? যে মিসলেনিয়াসে ছিল এতদিন, এখন বোধহয় নন মিসলেনিয়াসে হবে 7ই জানুয়ারি। হ্যাঁ, এবার আমাদের মামলাটা এসএলপি করেছে, সেটা মিসলেনিয়াস হিয়ারিং হিসাবেই আমরা বারবার লক্ষ্য করেছি। সেই সকল আইনজীবীরা অনেক সময় বলতে শুনেছি এটা মিসলেনিয়াস হিসাবে থাকার কারণেই শুনানিটা হচ্ছে না, এটা নন মিসলেনিয়াসে যদি আসে তাহলে হয়তো শুনানি হওয়ার সম্ভাবনা আছে। তারাও তখন সম্ভাবনাই বলেছে, একদম তারাও তো ফাইনালি বলতে পারছে না। তাই এবার আমরা লক্ষ্য করলাম যে নন মিসলেনিয়াস হিয়ারিং হিসাবে ওই 7ই জানুয়ারি 2025 ডেটটা পড়েছে এইটুকু। এখন তবুও সেটা দেখুন 6 মাস কেন, সেটা আমাদের জুলাইয়ের 15 তারিখ মানে মিডিল অফ জুলাই, আগস্ট না হলেও সেপ্টেম্বরে উঠতে পারত, অক্টোবরে উঠতে পারত, পুজোর ছুটির পরে যে আদালত খুলবে তখন উঠতে পারত, সেটা চলে গেল পরের বছর। আমরা তো লক্ষ্য করেছি সুপ্রিম কোর্টে যে মামলাগুলো যায়, এই যে এসএসসি মামলাও দেখেছি, মামলা আর পরে যে আবার পরবর্তী 3 সপ্তাহ পরে শুনবে, এই 3 সপ্তাহ পরে শুনবে, এটা ম্যাক্সিমামই আমরা লক্ষ্য করি। একটা মামলা হেয়ারিং হয়ে যাওয়ার পর আবার 3 সপ্তাহ পরে মামলাটা শোনা হবে, এটাই। তো 3 সপ্তাহ পরে প্রথম দিকে আমাদের মামলা কিন্তু 3 সপ্তাহ কেন, এক সপ্তাহ 2 সপ্তাহ পরেও পড়েছে। কিন্তু মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী অবসর নেওয়ার পরে মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় যখন মামলার দায়িত্বে আসে, সেই সময় দেখেছি মামলাগুলোর মানে ডিউরেশন অনেকটা বেড়ে গেছে, এবং এর আগের 4 মাস পরে মামলাটা উঠল, এবার 6 মাস পরে মামলাটা দিল। যাক, আপনার মুখ থেকে এটা যে শুনলাম যে এবারে নন মিসলেনিয়াসে এসেছে, তাহলে একটা 7 তারিখে যে মামলাটা হবে জানুয়ারি 2025, তাতে হয়তো অনেকটা আশার আলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আমাদের আজকের এই এপিসোডে মলয়বাবুকে পেয়ে আমরা খুব খুশি, ওনার মুখ থেকে অনেক কিছু জানতে পারলাম, আপনারাও জানলেন। আপনারা অনুরোধ করব যে সবাই মিলে যারা দেখছেন, তারা যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন বিষয়টা খোলসা হলো, আপনারা যদি সরকারি কর্মচারী নাও হতে থাকেন, আপনাদের পরিচিত সরকারি কর্মচারীদের কাছে বিষয়টাকে একটু ভিডিওটাকে শেয়ার করবেন। এইটুকু বলে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল রাত 8টায় অন্য কোনো এপিসোড নিয়ে। নমস্কার।